হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিল্প বিপ্লব সম্পর্কে মার্কস ও অ্যাঙ্গেলসের মতামত। এই প্রশ্নটি আমরা আজ আলোচনা করব। এছাড়াও আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি, যেমন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, শিল্প বিপ্লবের প্রভাব। এছাড়াও আলোচনা করেছি সেরাজেভো হত্যাকাণ্ড। বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি। ইতিহাসের এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে মূলত নোটস আকারে আলোচনা করব এই প্রশ্নটি, কারণ এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। বলে রাখি, কার্ল মার্কস এবং তার বন্ধু অ্যাঙ্গেলস দুজনে মিলে প্রকাশ করেছিল কমিউনিস্ট ইস্তাহার, কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটি প্রকাশ করেছিল কবে না 1848 খ্রিস্টাব্দে। এছাড়াও কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল গ্রন্থ রচনা করেছিল। সেই দাস ক্যাপিটাল গ্রন্থকে কি বলা হতো না সমাজতন্ত্রের বাইবেল বলা হতো। মার্কসের মৃত্যুর পর অ্যাঙ্গেলসের সম্পাদনায় দাস ক্যাপিটাল গ্রন্থের অপর দুটি খণ্ডের প্রকাশ ঘটে। মার্কস বেঁচে থাকাকালীন একটি খণ্ড প্রকাশ করে গিয়েছিল এবং অপর দুটি খণ্ড প্রকাশ করেছে তার মারা যাওয়ার পর তার বন্ধু অ্যাঙ্গেলস। এখানে আমরা মূলত দেখতে পাবো যে কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস শিল্প বিপ্লবের যে সমালোচনা করছেন, সেখানে আমরা দেখতে পাবো যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক শ্রেণী শোষিত হচ্ছে। শিল্প বিপ্লবের ফলে যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, সেখানে শ্রমিক শ্রেণী শোষিত হচ্ছে। পুঁজিপতি শ্রেণীর কাছে শ্রমিক শ্রেণীকে জীবন ধারণের জন্য নিজেদের শ্রমশক্তি বিক্রি করতে হচ্ছে, তারা এমন বলছে। আর বলছে কি, পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদন বাড়লে কারখানায় নিযুক্ত শ্রমিকদের চাহিদা বাড়ে, ফলে একসময় পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের পরিণতি হিসেবে ভবিষ্যতে উৎপাদন ব্যবস্থায় ব্যক্তি মালিকানার অবসান ঘটবে বলছে তারা, এবং শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। বলছে যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। যাই হোক, এখানে নোটস আকারে আলোচনায় চলে যাওয়া যাক। কার্ল মার্কস যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের আদর্শ প্রকাশ করেন, তাতে অষ্টাদশ শতকে ইউরোপে বিকশিত শিল্প বিপ্লবের সমালোচনা করা হয়। আমরা জানি যে শিল্প বিপ্লব কখন ঘটে? অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ইংল্যান্ডে। তারপর বলছে যে অপরদিকে মার্কস এর অন্তরঙ্গ বন্ধু অ্যাঙ্গেলস মার্কসের মৃত্যু পর্যন্ত তার সহযোগী ছিলেন। মার্কসের পর অ্যাঙ্গেলসই সারা বিশ্বে মার্কসীয় তত্ত্বের প্রতিবেদনে ও বিস্তারে প্রধান ভূমিকা পালন করেছিলেন। এবার আমরা দেখে নেব শিল্প বিপ্লব সম্পর্কে মার্কসের মতামতটা দেখে নেব, তারপরে অ্যাঙ্গেলসের মতামত দেখব। মার্কস শিল্প বিপ্লবের সমালোচনা করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। প্রথম পয়েন্টেই আসবো আমরা মালিক শ্রেণীর আধিপত্য। আমরা জানি যে শিল্প বিপ্লব হওয়ার পর দুটো শ্রেণীর সৃষ্টি হয়, একটা হচ্ছে শ্রমিক শ্রেণী আর একটা মালিক শ্রেণী। মালিক শ্রেণীর আধিপত্য জমি, কাঁচামাল, মূলধন প্রভৃতি উৎপাদনের যাবতীয় উপাদানই প্রকৃতির দান। এখানে মালিক শ্রেণীর আধিপত্য, এই পয়েন্টটাতে বলা হচ্ছে যে কার্ল মার্কস কি বলছে না, জমি, কাঁচামাল, মূলধন প্রভৃতি উৎপাদনের যাবতীয় উপাদানই প্রকৃতির দান, তাই সবাই এ সকলের মালিক। বলছে যে সবাই এ সকলের মালিক, অথচ বাস্তব ক্ষেত্রে পুঁজিপতি মালিক শ্রেণী এই উৎপাদনগুলির উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। বলছে অথচ বাস্তব ক্ষেত্রে পুঁজিপতি মালিক শ্রেণী উৎপাদনগুলির উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসব, শ্রমশক্তি ক্রয়। শিল্প বিপ্লবের পর থেকে
মালিক শ্রেণী এই উৎপাদনগুলি ব্যবহার করে এবং দরিদ্র শ্রমিকের শ্রমশক্তি বলা হচ্ছে কি শিল্প বিপ্লবের পর থেকে মালিক শ্রেণী এই উপাদানগুলি ব্যবহার করে এবং দরিদ্র শ্রমিকের শ্রমশক্তি ক্রয় করে এই উপাদানগুলিকে সম্পদ বা পণ্যতে রূপান্তরিত করে। এবার আমরা চলে আসব উদ্বৃত্ত মূলধন। শিল্পপণ্য উৎপাদনের জন্য মালিকরা শ্রমিককে যে পরিমাণ মজুরি দেয় বিনিময়ে তার চেয়ে অনেক বেশি উৎপাদন করিয়ে নেয়। এর ফলে মালিক শ্রেণীর হাতে অতিরিক্ত মুনাফা বা লাভ্যাংশ সৃষ্টি হয়। মার্কস এই অতিরিক্ত সম্পদের নাম দেন উদ্বৃত্ত মূল্য। পরের পয়েন্টে চলে আসব, সম্পদের বন্টন। মার্কসের মতে যেহেতু শ্রমিকের শ্রমের দ্বারাই শিল্পক্ষেত্রে যাবতীয় উৎপাদন কার্য, তাই উদ্বৃত্ত মূল্য বা শিল্পের লাভ্যাংশ শ্রমিক শ্রেণীর পাওয়া উচিত। মানে এখানে মার্কস বলছে যে যেহেতু শ্রমিকের শ্রমের দ্বারাই শিল্পক্ষেত্রে যাবতীয় উৎপাদন হচ্ছে, তাই উদ্বৃত্ত যে মূল্য সেটা সেই উদ্বৃত্ত মূল্য বা লাভ্যাংশটা শ্রমিক শ্রেণীরই পাওয়া উচিত। পরের পয়েন্ট চলে আসবো 5 নম্বর পয়েন্টে, বঞ্চিত শ্রমিক। শ্রমিকদের মধ্যে এই উদ্বৃত্ত সম্পদ বণ্টিত হওয়া উচিত শ্রমের মাপকাঠিতেই। তিনি বলছেন যে শ্রমিকদের মধ্যে এই উদ্বৃত্ত সম্পদটা বণ্টিত হওয়া উচিত শ্রমের মাপকাঠিতেই, কিন্তু বাস্তবে শ্রমিক এই লাভ্যাংশ থেকে বঞ্চিত হয়। পুঁজিপতিরাই এই লাভ্যাংশ আত্মসাৎ করে। পরের প্যারাতে আমরা দেখব যে কার্ল মার্কস মনে করেন শ্রমিক শ্রেণীর দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং উৎপাদন বন্টন ব্যবস্থার উপর শ্রমিকের আধিপত্য বিস্তারের মাধ্যমে এই অন্যায় থেকে সমাজ মুক্ত হতে পারে। এবার আমরা চলে আসব শিল্প বিপ্লব সম্পর্কে অ্যাঙ্গেলসের মতামত কি এখানে দেখব আমরা। ফ্রেডেরিক অ্যাঙ্গেলস ছিলেন মার্কসের অন্তরঙ্গ বন্ধু ও সহযোগী। মার্কস এর মৃত্যুর পর অ্যাঙ্গেলসই সারা বিশ্বে মার্কসীয় তত্ত্বের বিস্তার ঘটানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তাই শিল্প বিপ্লব সম্পর্কে মার্কসের সমাজতন্ত্রবাদ অ্যাঙ্গেলস ছাড়া সম্পূর্ণ নয়। আমরা ফার্স্ট বুলেটে দেখে নেব, হেগেলীয় দর্শনে বিশ্বাসী অ্যাঙ্গেলস 1845 সালে শ্রমিক শ্রেণীর দুর্দশাজনক অবস্থা সম্পর্কে বিখ্যাত বই শ্রমিক শ্রেণীর অবস্থা প্রকাশ করেন। পরের বুলেটে দেখে নেব, অ্যাঙ্গেলসের বস্তুবাদী মানসিকতা ও বিজ্ঞান চিন্তার পরিচয় মেলে তার বিভিন্ন গ্রন্থে। তিনিও মালিক শ্রেণীর একাধিপত্য, শ্রমশক্তির ক্রয় প্রভৃতির কথা বলেছেন। তিনি বলেন, শ্রমিকরা যেহেতু শিল্পক্ষেত্রে যাবতীয় উৎপাদনের কাজ করে থাকে, তাই উদ্বৃত্ত মূল্য শ্রমিক শ্রেণীর পাওয়া উচিত। ঠিক কার্ল মার্কসের মতোই তিনিও বলছেন। পরের বুলেটে আমরা চলে আসব, কার্ল মার্কস ও অ্যাঙ্গেলসের তত্ত্ব অনুযায়ী শিল্প সমাজে বুর্জুয়া পুঁজিপতি হল শোষক শ্রেণী এবং শ্রমিকরা হল শোষিত শ্রেণী। এই দুই শ্রেণীর স্বার্থ ভিন্ন। যে শ্রমিক শ্রেণী যে শোষিত শ্রেণী এবং যে পুঁজিপতি শ্রেণী, অর্থাৎ অপরভাবে বলতে গেলে মালিক শ্রেণী, বুর্জুয়া পুঁজিপতি শ্রেণী, অপরভাবে বলতে গেলে মালিক শ্রেণী, তারা হচ্ছে কি যে দুটো শ্রেণীর স্বার্থ কি ভিন্ন। তাই শ্রেণী সংগ্রাম হলো বাস্তব ঘটনা।
তাহলে দুটো শ্রেণী হচ্ছে দুটো শ্রেণীরই স্বার্থ ভিন্ন, তাই শ্রেণী সংগ্রাম হলো বাস্তব ঘটনা। এবার আমরা উপসংহারে চলে আসব। শিল্প বিপ্লব সম্পর্কে কার্ল মার্কস ও অ্যাঙ্গেলস এর মতামত থেকে আমরা দেখতে পাই শিল্প বিপ্লবের ফলে মালিক শ্রেণী শ্রমিকদেরকে কাজে লাগিয়ে ব্যাপক মুনাফা লাভ করছে, কিন্তু শ্রমিকরা সেই মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিকদেরকে কাজে লাগিয়েই তো মালিকরা মুনাফা অর্জন করছে, কিন্তু সেই শ্রমিকরা কিন্তু সেই মুনাফা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। তাই অ্যাঙ্গেলস, কার্ল মার্কস বলেন শ্রমিকদের নিজস্ব কোনো দেশ নেই, কারণ পৃথিবীর সব দেশের শ্রমিকরাই শোষিত, এবং এই কারণেই তারা বলেন দুনিয়ার মজদুর এক হও। এবং এই কারণেই তারা বলছেন কি, দুনিয়ার মজদুর এক হও। এই যে কথাটা দুনিয়ার মজদুর এক হও, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।